তো কি বস, ভালো তো? ভালো তো থাকতেই হবে, কারণ সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, 2026-এর মাধ্যমিক পরীক্ষা। তো আশা রাখবো তোমরা আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটন অন করে বন্ধুদের মধ্যে শেয়ার করে আমার পাশে থাকবে, কারণ এর পরবর্তী যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমরা পুরোদমে মাধ্যমিক 2026-এর জন্য পুরোপুরিভাবে তৈরি হবে এবং ফাটিয়ে মাধ্যমিক পরীক্ষা দেবো, এনজয় করব, পরীক্ষা দেবো, লড়বো এবং ভালো রেজাল্ট করবো। ওকে, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়টা কি? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্য পাসিং অফ বাপুর ইউনিট নাম্বার 3 ডিসকাশন। প্রতিটা লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা জিনিস ডিসকাশন করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। যদি বুঝতে তোমাদের কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা প্লিজ তোমাদের সেই হাত দিয়ে একটা সুন্দর কমেন্ট করে দিও, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করব। তাহলে শুরু করতে চলেছি আমাদের আজকের টপিক দ্য পাসিং অফ বাপু। লিখেছেন কে? অবশ্যই লিখেছেন নয়নতারা সেহগাল। তাহলে আমরা কি দেখেছিলাম, আমরা কতদূর পর্যন্ত দেখেছিলাম? আমরা তার এর আগের দিন দেখেছিলাম যে বাপুজিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তাহলে তার পরবর্তী ঘটনাগুলি আজকে আমরা এখানে বর্ণনা করব। তাহলে হাসতে হাসতে আমরা পড়বো এবং পুরো বিষয়টা ভালোভাবে জানবো। তাহলে তোমাদের প্রত্যেকে আবারও একবার স্বাগত জানাই তোমাদেরই ভালোবাসার চ্যানেল র্যাঙ্ক ওয়ান ভাইবসে, যেখানে ভাইবসের সাথে র্যাঙ্ক ওয়ান পাওয়ার লড়াইয়ে আমরা আজকে গড়ে উঠবো। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবা, ভালো করে বুঝবা। যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করবা, আমি তোমাদের পাশে সবসময় আছি। মাধ্যমিক 2026 পর্যন্ত এই ডোর স্টেপ থেকে তোমাদের মাধ্যমিক 2026-এর যে জার্নিটা আছে সেই জার্নিতে আমি তোমাদের সঙ্গে সর্বদা থাকবো। যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয়, কোনো হেল্প লাগে আমাকে বলবে, আমি তোমাদের সর্বদাই পাশে আছি, সবসময় হেল্প করার চেষ্টা করব। আমি যতটুকু নিজের দিক থেকে পারবো তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তাহলে দেরি না করে আমরা শুরু করতে চলেছি আজকের টপিক দ্য পাসিং অফ বাপু নয়নতারা সেহগালের। তাহলে কি বলছে, সাম ডেজ আফটার ফিউনারেল, যে অন্ত্যেষ্টিক্রিয়াটা হয়েছিল ফিউনারেলের, অর্থাৎ যে শেষ ক্রিয়াটা হয়েছিল, শেষ কার্যটা হয়েছিল, তাহলে সেটা কিছুদিন, সাম ডেজ আফটার অর্থাৎ কিছুদিন পরে, ফিউনারেল অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পরে। তাহলে ফিউনারেল মানে এর আগের দিনে আমরা জেনেছিলাম অন্ত্যেষ্টিক্রিয়া, 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 অন্ত্যেষ্টিক্রিয়া। তাহলে সাম ডেজ আফটার ফিউনারেল, অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পরে, আফটার মানে হচ্ছে পরে, কিছুদিন পরে আ স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেন টু গান্ধীজির অ্যাসেস, গান্ধীজির যে সব ছাইগুলো হয় না, সব ছাই ভস্য, সব ভস্য, যে সব ভস্যগুলো হয়, একটা মানুষ যখন মারা যায়, তাকে যখন পোড়ানো হয়, তার ফলে যে ছাইগুলো পড়ে থাকে না, সেখানে সেই জিনিসটাকে অ্যাসেস বলা হয়েছে, অর্থাৎ সব ভস্য বলা যেতে পারে। এখানে সব ভস্য বা ছাই, ভালোবাসায় বলতে গেলে সেটাকে ছাই বোঝানো হয়। তাহলে আমরা অ্যাসেস মানে কি দেখতে পারি? সব ভস্য বা ভস্য ছাই বলতে পারো, সব ভস্য। টু এলাহাবাদে দ্য কম্পার্টমেন্ট, যে ট্রেনটাতে নিয়ে যাওয়া হয়েছিল তার কামরাটা অর্থাৎ কম্পার্টমেন্টটা ওয়াজ ডেকড, সজ্জিত অবস্থায় ছিল উইথ ফ্লাওয়ার্স, ফুলগুলি দিয়ে। অর্থাৎ ফুলের সমাহারে গান্ধীজির যে বডিটা নিয়ে যাওয়া হয়েছিল, সেই বডিটার যে কামরাটা ছিল, সেই কামরাটা পুরোটা সজ্জিত করা হয়েছিল কী দিয়ে? ফুল দিয়ে, ফ্লাওয়ার্স দিয়ে সজ্জিত করা হয়েছিল। তাহলে ডেকড মানে আমরা কি দেখতে পেলাম? ডেকড মানে হচ্ছে সজ্জিত, ডেকড মানে হচ্ছে সজ্জিত, ডেকড মানে হচ্ছে সজ্জিত। কম্পার্টমেন্ট হচ্ছে কামরা, ট্রেনের এক একটা বগিকে বলা হয় কম্পার্টমেন্ট। ওকে, তাহলে কম্পার্টমেন্ট মানে হচ্ছে কামরা। পিপল অন অফ দ্য ট্রেন স্যাং ভজনস, যে সমস্ত মানুষেরা সেই কম্পার্টমেন্টে ছিল তারা সকলে ভজন করছিল, ভজন গান করছিল, অর্থাৎ খোল করতাল নিয়ে একে অপরের সঙ্গে ভজন করছিল। ওকে, তাহলে আমরা এতদূর পর্যন্ত বোঝা গেল। ভজনস মানে হচ্ছে ভজন করা, স্যাং মানে হচ্ছে গাওয়া, গে মানে অর্থাৎ ভজনটাকে মুখে গেয়েটাকে বলা হচ্ছে স্যাং। পিপল মানে হচ্ছে মানুষেরা। তাহলে পিপল ডিড নট উইপ অ্যানিমোর, যে সমস্ত মানুষরা ভজন করছিল তারা কিন্তু আর কেউ কাঁদেনি। তাহলে প্রথম দিকে তারা খুবই কেঁদেছিল, কিন্তু যখন তারা ভজন গাইছিল তখন কিন্তু তারা কাঁদেনি। ঠিক আছে, তাহলে কি বলছে? পিপল ডিড নট উইপ, উইপ মানে হচ্ছে কাঁদা, উইপ মানে হচ্ছে কাঁদা অ্যানিমোর একটুও। ফর দে কুড ফিল, এই কারণে তারা কাটছিল না, কারণ তারা অনুভব করতে পারছিল, ফিল মানে হচ্ছে অনুভব করতে পারছিল গান্ধীজির প্রেজেন্স, গান্ধীজির যে উপস্থিতিটা তারা লক্ষ্য করতে পারছিল। অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দি সংস, অর্থাৎ তার যে বডির চারপাশে যে ফুলগুলো ছিল এবং তারা যে ভজন গানটা করছিল, সেই ফুলগুলি এবং ভজনের মাধ্যমে গান্ধীজির উপস্থিতিটা লক্ষ্য করতে পারছিল। তাহলে তারা কী ভাবছে? যে এই ফ্লাওয়ারগুলির মধ্যে এবং এই ভজনটার মধ্যে গান্ধীজি রয়েছে, এটাই তারা বলতে চাইছিল না। অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস, অর্থাৎ প্রত্যেকটা স্টেশনে সরোফুল অর্থাৎ দুঃখিতজনক ভিড় ফিল্ড পূরণ করেছিল দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটিকে, অর্থাৎ প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেই ট্রেনটা যাচ্ছে অমনি কী হচ্ছে? দুঃখজনক ভিড়, অর্থাৎ কান্নারত অবস্থায় যে মানুষগুলো থাকছিল সেখানকারই বোঝানো হয়েছে সরোফুল ক্রাউডস, অর্থাৎ দুঃখজনকভাবে ভরা সেই ভিড়গুলোকে ফিল্ড, সেই প্ল্যাটফর্মটা পুরো ভর্তি হয়েছিল। অ্যামিড সংস অ্যান্ড প্রেয়ার, অ্যামিড মানে হচ্ছে মধ্যে, অ্যামিড মানে হচ্ছে মধ্যে,
অ্যামিড মানে হচ্ছে মধ্যে। সংস অ্যান্ড প্রেয়ার অর্থাৎ গান এবং প্রার্থনা। দ্য দ্য ট্রেন রিচড এলাহাবাদ, সেই ট্রেনটি কোথায় পৌঁছেছিল? এলাহাবাদে। রিচড মানে হচ্ছে পৌঁছানো, ট্রেন মানে হচ্ছে এলাহাবাদ, ট্রেন মানে হচ্ছে ট্রেন, রিচ মানে হচ্ছে পৌঁছানো, এলাহাবাদ কোথায় পৌঁছেছিল? এলাহাবাদে পৌঁছেছিল। দি অ্যাসেস অর্থাৎ ভস্য ছাই যে ছিল, সেই সব ভস্য ছিল, ওয়ার ইমপ্রেসড ইন দ্য গ্যাঙ্গেস অর্থাৎ সেই গঙ্গা নদীটাকে প্রভাবিত করেছিল। আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার অর্থাৎ একটা বিশাল পরিমাণে ভিড়, হ্যাড গ্যাদার জড়ো হয়েছিল, অ্যাট দি ব্যাঙ্ক সেই নদীর তীরে। অর্থাৎ গান্ধীজির যে ভস্য ছাইটা ছিল না, সেটাকে সেই গঙ্গা নদীর তীরে ফেলে দিয়ে বিসর্জন করে দিয়ে সেই গঙ্গা নদীটাকে প্রভাবিত করা হয়েছিল। তাহলে ইমপ্রেস মানে হচ্ছে প্রভাবিত করা, প্রভাবিত করা, প্রভাবিত করা, প্রভাবিত করা। ইমপ্রেস মানে হচ্ছে প্রভাবিত করা। দি অ্যাসেস, অ্যাসেস মানে হচ্ছে ভস্য ছাই বা সব ভস্য। ইন দ্য গাঙ্গেস গঙ্গা নদীতে, হোয়ার আ হিউজ ক্রাউড একটা বিশাল পরিমাণে ভিড়, হ্যাড গ্যাদার্ড জড়ো হয়েছিল, অ্যাট দি ব্যাঙ্ক সেই নদীর তীরে। যে নদীটা ছিল না, সেই নদীটার যখন ছাই বস্ত্রগুলো দেওয়া হয়েছিল, বিসর্জন করা হয়েছিল, সেই নদী থেকে কিছুটা দূরে তার যে তীর অর্থাৎ পার রয়েছে, সেই পারে মানুষগুলো দাঁড়িয়েছিল এবং সেই বিসর্জন দেওয়াটাকে দেখছিল। কি বলছে? আফটারওয়ার্ডস এরপরে কি হলো? উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা সকলে কি করলাম? সেই দিল্লিতে ফিরে গেলাম। তাহলে দিল্লি থেকে এলাহাবাদ নিয়ে যাওয়া হলো, সেখানে ছাই বস্ত্র নদীর তীরে ভাসানো হলো এবং আবার তারা কি করলো? রিটার্ন করলো কোথায়? দিল্লিতে। তাহলে তারা কোথায় রিটার্ন করলো? দিল্লিতে। তাহলে হাসতে রাহো, পড়তে রাহো, কোনো অসুবিধা নেই। কোথাও সমস্যা হলে আমাকে বলো, কমেন্ট করো, কোনো অসুবিধা নেই। তাহলে হাসতে হাসতে পড়ো, হাসতে হাসতে শিখো, খেলতে খেলতে শিখো, কোনো চাপ নিয়ে পড়ার দরকার নেই। 2 ঘন্টা পড়ো, একটু রেস্ট করো, রেস্ট করো, এইভাবে দিনটাকে পুরো কন্টিনিউ চালিয়ে যাও, দেখবে মাধ্যমিক 2026-এ তোমাদের একটা ভালো রেজাল্ট হবেই হবে। তাহলে তার পরবর্তী আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারলে তোমরা, এটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারলে তো। তাহলে তার পরবর্তী কী বলছে? ব্যাক ইন দিল্লি, তারা যখন এলাহাবাদ থেকে দিল্লি ফিরে গেল তখন কি বলছে? ব্যাক ইন দিল্লি, বিলেতে ফিরে আই ফেল্ট অ্যাট সি, কবির মনটা দিশেহারা হয়েছিল, কথকের মনটা অর্থাৎ নয়নতারা সেগাল ছিল, তার মনটা দিশেহারা হয়েছিল। কেন? নদীটাকে দেখে, সমুদ্র সিয়ের দিকে মানে নদীর দিকে যখনই তাকাচ্ছে, কেননা সমুদ্রের যে নদীটা ছিল না, সেই নদীটাতেই তো গান্ধীজির ভস্যটাকে বিসর্জন দেওয়া হয়েছিল। তাই যখনই সে নদীর দিকে তাকাচ্ছে, তার মনটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, দিশেহারা হয়ে যাচ্ছে। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি সরাসরি গান্ধীজির সঙ্গে কিন্তু হাঁটেনি। ডিরেক্টলি মানে সরাসরি গান্ধীজির সঙ্গে কিন্তু হাঁটেননি, উনি কিন্তু গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটেননি। গন টু প্রিজন, গেছেন কোথায়? প্রিজন মানে হচ্ছে জেল বা বন্দিগাড়া, জেল বা বন্দিগাড়া। তাহলে তিনি কোথায় গেছেন? গান টু প্রিজন, জেলে গেছেন, অ্যাট হিজ কল, তার ডাকে। অর্থাৎ গান্ধীজি যখনই তাকে ডেকেছেন, তিনি কোথায় গেছেন? জেলে গেছেন, জেলেও গেছেন, অথবা মেড অ্যানি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, এবং তার নিজের দেশের জন্য সে কী করেছে? তার নিজের দেশের জন্য সে স্বার্থ ত্যাগ করেছে, কোনো কিছুকে নিজের কোনো কিছু দিয়ে ভাবেনি, পুরোপুরিকে বিসর্জন দিয়েছে। তাহলে তিনি কি করেছেন? হ্যাড গান টু প্রিজন, তিনি কি করেছেন? জেলে গেছেন, অ্যাট হিজ কল, তার ডাকে, মেড অ্যানি স্যাক্রিফাইস, এবং স্বার্থ ত্যাগ করেছেন, মাই কান্ট্রি অর্থাৎ নিজের দেশের জন্য। মাই সিস্টার অ্যান্ড আই, নয়নতারা সেহগাল, এবং কি বলছে? মাই সিস্টার মানে নয়নতারা সেহগালের যে বোন ছিল, সেই বোনটা, অ্যান্ড আই এবং নয়নতারা সেহগাল নিজে, কি বলছে? আমি, অ্যান্ড আদার ইয়ং পিপল, এবং যে সমস্ত যুবক মানুষেরা ছিল, তারা কি করছে? লাইক মি, আমার মতো। অর্থাৎ নয়নতারা সেহগালের যখন যুবক অবস্থায় বয়স ছিল, সে এবং তার বোন এবং তার মতো যারা সমবয়সী ছিল, তারা কি করেছিল? হ্যাড বিন মিয়ারলি নিছকই অনলুকার্স, কী ছিল? নিছকই অনলুকার ছিল, নিছকই অনলুকার ছিল। ওকে, নিছকই অনলুকার ছিল। তাহলে মানে তারা শুধুমাত্র দেখতো মানে অনলুকার যারা শুধুমাত্র দেখে, তাদেরকে তো এখানে অনলুকার্স বলা হয়েছে না। তাহলে মিয়ারলি নিছকই শুধুমাত্র দেখে এমন কিছু ব্যক্তিকে বোঝানো হয়েছে। তাহলে সামডে আফটার মানে হচ্ছে পরে, ফিউনারেল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, স্পেশাল মানে হচ্ছে বিশেষ, অ্যাসেস মানে ভস্য ছাই বা সব ভস্য, কম্পার্টমেন্ট মানে হচ্ছে কামরা, ডেক মানে হচ্ছে সজ্জিত, ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল দিয়ে, পিপল স্যাং মানে হচ্ছে গান করা, ভজন করছিল, ওয়েপ মানে কান্না করা, ফিল মানে হচ্ছে অনুভূতি, ফিল মানে প্রেজেন্স মানে উপস্থিতি, প্রেজেন্স মানে হচ্ছে উপস্থিতি, আর অ্যামিড মানে হচ্ছে মধ্য দিয়ে, ফ্লাওয়ার্স মানে ফুলগুলি, অ্যাট এভরি স্টেশন সরফুল অর্থাৎ দুঃখজনক, ক্রাউড মানে হচ্ছে ভিড়, ফিল্ড মানে হচ্ছে ভর্তি বা পরিপূর্ণ, প্ল্যাটফর্ম ট্রেনে যে প্ল্যাটফর্ম হয় তাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম, অ্যামিড মানে হচ্ছে মধ্য দিয়ে, প্রেয়ার মানে হচ্ছে মিটিং, ট্রেন, রিচ মানে হচ্ছে পৌঁছানো, অ্যাসেস মানে ছাই বস্ত্র, বারবার বলছে, ইমপ্রেস মানে হচ্ছে প্রভাবিত করা, গ্যাঙ্গেস মানে গঙ্গা নদীকে বোঝানো হয়েছে, হিউজ মানে বিশাল পরিমাণে, ক্রাউড মানে হচ্ছে ভিড়, গ্যাদার্ড মানে হচ্ছে জড়ো হওয়া, গ্যাদার্ড মানে হচ্ছে টুগেদারের সিনোনিমস, টুগেদার অর্থাৎ একত্রিত হয়ে, আফটারওয়ার্ড মানে এরপরে বা তারপরে যা বলতে পারো, ব্যাক ইন দিল্লিতে ফিরে, সি মানে হচ্ছে সমুদ্র, কল প্রিজন মানে হচ্ছে জেল, কল মানে হচ্ছে ডাকা,
ব্যাস পরবর্তী পার্টে আমরা দেখব যে কি বলতে চেয়েছে। তাহলে আশা করি যতদূর পর্যন্ত বোঝালাম, বুঝতে পেরেছো। তার পরবর্তী পার্টে আমরা চলে যাব। তাহলে আমরা কি আজকে মূল থিম জানলাম? আজকে আমরা মূল থিম জানলাম যে হাসতে হাসতে পড়বো এবং হাসতে হাসতে শিখবো। ওকে, তাহলে বাট স্টিল আই ফেল্ট সি। তাহলে নয়নতারা সেহগাল যে কথক রয়েছেন তিনি কি বলছেন? তিনি বলছেন বাট স্টিল, কিন্তু তিনি তখন স্থির অবস্থায় ছিলেন। আই ফেল্ট সি অর্থাৎ নদীর দিকে তাকিয়ে সে কিন্তু অনুভূতিটা বুঝতে পারছে, ফেল্ট মানে হচ্ছে অনুভূতি। আই ফেল্ট আই হ্যাড গ্রন আপ, তিনি অনুভব করছিলেন, অর্থাৎ আমি অনুভব করছিলাম। আই হ্যাড গ্রন আপ, গ্রোন আপ মানে হচ্ছে বেড়ে ওঠা, গ্রোন আপ মানে হচ্ছে বেড়ে ওঠা, গ্রোন আপ মানে হচ্ছে বেড়ে ওঠা। তাহলে আই হ্যাড গ্রোন আপ, আমি বেড়ে উঠেছিলাম উইথ এ ম্যাজিক সার্কেল, একটা জাদুকর বৃত্তের মধ্যে সে বেড়ে উঠেছিল। এই কথাটা তিনি বলছেন আই হ্যাড গ্রোন আপ, আমি বেড়ে উঠেছিলাম উইথ এ ম্যাজিক সার্কেল, একটা বৃত্তাকার জাদুকর বৃত্তের ওপরে। অর্থাৎ সেই যে প্রোটেকশনটা ছিল, গান্ধীজির প্রোটেকশনটাকে এখানে কি বলা হয়েছে? ম্যাজিক সার্কেল হিসাবে বলা হয়েছে। তাহলে গান্ধীজির যে ম্যাজিক সার্কেলটা ছিল, সেই ম্যাজিক সার্কেলটাকে কি বলেছে? গ্রোন আপ, বেড়ে উঠেছিলেন। কে? নয়নতারা সেহগাল। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর চলে যাওয়াতে আই ফেল্ট, আমার অনুভূতি হয়েছিল দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশ, সেই ম্যাজিক সার্কেলটা কী হয়েছিল? জাদুকর বৃত্তটা কী হয়েছিল? ভ্যানিশড হয়ে গেছিলো, উধাও হয়ে গেছিলো। ভ্যানিশড মানে হচ্ছে উধাও হওয়া, ভ্যানিশড মানে হচ্ছে উধাও। লিভিং মি আনপ্রোটেক্টেড, লিভিং মানে হচ্ছে ত্যাগ করা, আনপ্রোটেক্টেড মানে হচ্ছে অসুরক্ষিত অবস্থায়। তাহলে সেই ম্যাজিক সার্কেলটা যখন ভ্যানিশড হয়ে গেল, পুরোপুরি উধাও হয়ে গেল, তখন তাকে কী করলো? আনপ্রোটেক্টেড করে দিল। আনপ্রোটেক্টেড করে দিল, অর্থাৎ অসুরক্ষিত করে দিল। সে যখন বেড়ে উঠে গেল তখন কে ছিল? প্রোটেক্টেড অবস্থায় ছিল। এবং তিনি যখন মারা গেলেন, তিনি যখন ছেড়ে চলে গেলেন, তখন তিনি কি? আনপ্রোটেক্টেড অবস্থায় থেকে গেলেন। উইথ অ্যান এফর্ট, তার নিজের প্রচেষ্টার সঙ্গে আই রোজড, অর্থাৎ মাইসেলফ, আমি নিজেকে জাগ্রত করেছিলাম। রোস্ট মানে হচ্ছে জাগ্রত করা, ঠিক আছে? রোস্ট মানে জাগ্রত করা, মাইসেলফ নিজেকে। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে প্রশ্ন করলাম, অর্থাৎ নয়নতারা সেহগাল নিজেকে প্রশ্ন করছে, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, আদৌ কি বাপুজি বেঁচে ছিল এবং এমনি মারা গেলেন? এই প্রশ্নটা কিন্তু নয়নতারা সেহগাল নিজে করছেন, যে আদৌ কি আমাদের যে বাপুজি ছিলেন তিনি আদৌ কি বেঁচে ছিলেন আর এমনি মারা গেলেন? এই কথাটা এই লাইনটার মাধ্যমে সেই জিনিসটাই বোঝাচ্ছে। হ্যাড বাপু লিভ, তিনি কি বেঁচে ছিলেন আদৌ, অ্যান্ড ডাইড ফর নাথিং, এবং এমনি মারা গেলেন। হাউ কুড আই সো ইজিলি লস কার্জ, বলছে হাউ কুড আই সো ইজিলি, কীভাবে আমি এত সহজে হারিয়ে ফেললাম। কোর্জ মানে সাহস, কোর্জ মানে হচ্ছে সাহস। ওকে, তাহলে কোর্জ মানে হচ্ছে সাহস। কীভাবে হারিয়ে ফেললো সেই সাহসটা? হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যেহেতু তিনি আর থাকলেনই না, তাহলে তিনি কিভাবে এত সহজে আমার যে সাহসটা, সেই সাহসটা হারিয়ে ফেললাম। মাই ভ্যালুস, আমার যে মূল্যবোধটা রয়েছে, হোয়ার নট সো উইক, এতটাও দুর্বল ছিল না। অর্থাৎ নয়নতারা সেহগালের যে ইটা ছিল, যে সাহসটা ছিল, সেই সাহসটা এতটাও কমজোরি বা দুর্বল ছিল না। মিলিয়ন্স অফ পিপল, লক্ষ মানুষ, হ্যাভ বিন অর্ডিনারি ফক বাট ফর বাপু, সেই সাধারণ মানুষ থেকে একটা অন্যতম মানুষে পরিণত হয়েছে কিন্তু সেই বাপুর জন্য। ওকে, ফক মানে হচ্ছে মানুষ, অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, ফর বাপুর জন্য। এই ব্রড দেম, সে তাদেরকে এনেছিল আউট অফ ইনডিফারেন্স, একটা ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়াকেন্ট, পুরোপুরি তাদেরকে জাগ্রত করেছিল। টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের সঙ্গে সেই দুঃখ যে কষ্ট রয়েছে, সাফারিং মানে হচ্ছে কষ্ট, একে অপরের কষ্টের থেকে তিনি তাদেরকে অ্যাওয়াকেন্ট করেছিলেন, জাগ্রত করেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, কী হয়েছে? বাপু নেই তো। এবার নয়নতারা সেহগাল বলছে হোয়াট ইফ নাও, এখন কি হয়েছে? বাপু ইজ গন, বাপু চলে গেছে তো। উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো এখানে আছি। কি বলছে? ইয়ং, সেই যুবক, স্ট্রং, শক্তিশালী অ্যান্ড প্রাউড, এবং গর্বিত। টু বেয়ার হিজ ব্যানার বিফোর আস, সে তার যে পতাকাটা রয়েছে, তার পতাকাটা ধরে রাখার জন্য আমরা তরুণ যুবকরা তো রয়েছি না, তার জন্য কি বলছে? স্টিল দেয়ার, আমরা তো ছিলাম। ইয়ং, সেই যুবক, শক্তিশালী, স্ট্রং মানে শক্তিশালী, প্রাউড মানে হচ্ছে গর্বিত। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু হয়তো চলে গেছেন, বাট হিজ ইন্ডিয়া, কিন্তু তার ভারত, উড কন্টিনিউ টু লিভ হিজ চিলড্রেন, তার সে ছোট্ট শিশুদের মনে তিনি চিরকাল বেঁচে থাকবেন। এই কথাটাই এই টেক্সট বুকে বলা হয়েছে। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তাহলে ফেল্ট মানে কী হচ্ছে? ফেল্ট মানে হচ্ছে আশা করা, ফেল্ট মানে হচ্ছে অনুভূতি। গ্রোন আপ মানে হচ্ছে বেড়ে ওঠা। ম্যাজিক সার্কেল মানে হচ্ছে জাদুকর বৃত্ত। অ্যান্ড পাসিং অ্যাওয়ে মানে ডাইট, পাসিং অ্যাওয়ে ফিজাল ভার্ব হচ্ছে ডাইট, পরলোক গমন করা বা মারা যাওয়া। আই ফেল্ট মানে হচ্ছে অনুভূতি। ম্যাজিক মানে বললাম। ভ্যানিশড মানে হচ্ছে উধাও। আনপ্রোটেক্টেড মানে হচ্ছে অসুরক্ষিত। লিভিং মানে ত্যাগ করা। অ্যান্ড এফর্ট মানে হচ্ছে প্রচেষ্টা। রোস্ট মানে হচ্ছে কি বলো তো? রোস্ট মানে কি বলো তো?
রোস্ট মানে কি? রোস্ট মানে কি বললাম? জাগ্রত করা, নিজেকে জাগ্রত করেছিল। রোস্ট মানে হচ্ছে জাগ্রত করা। আই আস্কড মাইসেলফ হ্যাড বাপু ইজ লিভড অ্যান্ড ডাইড, ডাইড মানে মরা, এই মৃত্যু। এই যে পাসিং অ্যাওয়ে, পাসিং অ্যাওয়ে ফ্রেজাল ভার্ব হচ্ছে ডাইড, ডাইড। এই পাসিং অ্যাওয়ে ফ্রেজাল ভার্ব হচ্ছে ডাইড ফর নাথিং। ইজিলি, ইজিলি মানে সহজভাবে, ইজিলি, ইজিলি মানে হচ্ছে সহজভাবে। কাউর্জ মানে হচ্ছে সাহস, মানে হচ্ছে সাহস, ওকে, মানে হচ্ছে সাহস। তাহলে উইক, উইক মানে হচ্ছে দুর্বল, উইক, উইক মানে হচ্ছে দুর্বল, উইক, উইক মানে হচ্ছে দুর্বল। অর্ডিনারি, অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ। ফক মানে হচ্ছে মানুষজন, তার যে মানুষজন ছিল সাধারণ মানুষজন, অর্থাৎ দেশবাসীর কথা বোঝানো হয়েছে। ব্রড মানে হচ্ছে আনা। অ্যাওকেন্ট, অ্যাওকেন্ট মানে হচ্ছে অ্যাওকেন্ট, অ্যাওকেন্ট মানে হচ্ছে জাগ্রত করা, অ্যাওকেন্ট মানে হচ্ছে জাগ্রত করা। আর সাফারিং, সাফারিং মানে হচ্ছে কষ্ট, কষ্ট। স্টিল মানে স্ট্রং, উইং মানে যুবক, স্ট্রং মানে শক্তিশালী, অ্যান্ড প্রাউড মানে হচ্ছে গর্বিত। পাস্ট মানে ডাইট মৃত্যুবরণ করা। চিলড্রেন মানে শিশুরা, যে যুবক যুবতী ছিল অর্থাৎ ছোট্ট শিশুদের কথা বলা হয়েছে। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবং তোমাদের যে ওয়ার্ডনেস আছে, দুটো ওয়ার্ডনেস, সেটা হচ্ছে ডেক, ডেক মানে হচ্ছে ডেকোরেটেড অর্থাৎ সজ্জিত করা। ইনডিফারেন্স, ল্যাক অফ ইন্টারেস্ট অর্থাৎ উদাসীন। সরি, এখানে একটা জিনিস আমার মিস্টেক হয়েছে। ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীন, সরি, মিস্টেক, মাই মিস্টেক, সরি। উদাসীন, উদাসীন, ওকে। কি বলছে? ল্যাক অফ ইন্টারেস্টেড অর্থাৎ ইন্টারেস্ট নেই, ইন্টারেস্টের কমতি, উদাসীন মনোভাবও তাকে বলা হয়েছে এখানে ইনডিফারেন্স, ওকে। তাহলে আশা করি এতদূর পর্যন্ত বোঝা গেছে। এতদূর পর্যন্ত বোঝা গেলে তোমরা কমেন্টে লিখো যে বোঝা গেছে, আর যদি সমস্যা থাকে বলো যে সমস্যা আছে, কোন জায়গাতে প্রবলেম আছে সেই প্রবলেমটা লেখো, ওকে। তাহলে এই নোটসগুলো যে ওয়ার্ড মিনিংগুলো আছে তোমরা একটা নোটস খাতাতে লিখে নাও ভালো করে, তাহলে নিজেদের একটা নোটস বুক তৈরি হয়ে যাবে, ওকে। তাহলে এতদূর পর্যন্ত আশা করি বোঝা গেল তোমাদের আজকে। তাহলে আজকে এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নিজের সুন্দর হাত দিয়ে একটা লাইক করে দিও। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।